আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের অনলাইনের লাস্ট সেশন শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এর আগে আমরা হিট ট্রান্সফার সম্বন্ধে বিশদ আলোচনা করেছি। হিট ট্রান্সফারের একটি গুড এক্সাম্পল হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিকজ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রসেসের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। রেফ্রিজারেশনের কনসেপ্ট খুবই সিম্পল। এর আগেও আমরা হিট ট্রান্সফারের আলোচনা করেছি। যদি কোনো অবজেক্টের ভেতর থেকে আমরা হিটকে বের করে নিতে পারি তাহলে সে অবজেক্টটি ঠান্ডা হয়ে যাবে, অথবা কোনো অবজেক্টের মধ্যে যদি হিটকে ইন করাতে পারি তাহলে সেই অবজেক্টটি হট হবে, অর্থাৎ গরম হয়ে যাবে। সে একই কনসেপ্টের উপর কাজ করে যদি কোনো কনফাইন্ড স্পেস থেকে হিটকে বের করে নেওয়া হয়, ফর এক্সাম্পল এখানে একটি কনফাইন্ড স্পেস দেখানো হয়েছে, সে কনফাইন্ড স্পেসের মধ্য থেকে যদি হিটকে বের করে নেওয়া হয় তাহলে এই কনফাইন্ড স্পেসের টেম্পারেচার কমে যাবে, অর্থাৎ ঠান্ডা হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এই কনফাইন্ড স্পেসে যদি অন্য কোনো পোর্শন থেকে হিট লস না হয় এবং সেখান থেকে যদি আমি হিটকে বের করে নিতে পারি তাহলে টেম্পারেচার কমে যাবে। ফর এক্সাম্পল 30 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এই কনসেপ্টের উপরে কাজ করে রেফ্রিজারেশন সিস্টেম ডিজাইন করা হয়। তাহলে কিভাবে এই আবদ্ধ জায়গা থেকে বা কনফাইন্ড স্পেস থেকে হিট বের করা যেতে পারে? খুব সিম্পলি বলতে গেলে, যদি এই কনফাইন্ড স্পেসে আমরা কিছু বরফ রেখে দিই, অর্থাৎ কিছু ঠান্ডা অবজেক্ট এখানে রেখে দিই, তাহলে খুব স্বাভাবিক 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ড্রপ করবে, ড্রপ করে লোয়েস্ট কোনো টেম্পারেচারে চলে আসবে। এটা ডিপেন্ড করবে কি কত অ্যামাউন্ট এবং কত টেম্পারেচারের কোল্ড অবজেক্ট বা বরফ এখানে রাখা হয়েছে। তাহলে কোনো কনফাইন্ড স্পেসের মধ্য থেকে আমরা যদি হিটকে বের করে নিতে পারি, সেটা বরফ রেখেই হোক বা অন্য কোনো ওয়েতে হোক, বা এখানকার বাতাসকে ট্রান্সফার করে ঠান্ডা করে আবার রুমে সাপ্লাই করার মাধ্যমেই হোক, যেভাবেই হোক, যদি কোনো কনফাইন্ড স্পেসের মধ্য থেকে আমরা হিটকে বের করে নিতে পারি তাহলে সেই কনফাইন্ড স্পেস ঠান্ডা হবে। এবং এই ঠান্ডা হওয়ার প্রসেসকে বলা হয় কুলিং। অ্যাকচুয়ালি সাধারণত কুলিং বলতে ঠান্ডা করা বোঝানো হয়। তাহলে রেফ্রিজারেশন বলতে কী বোঝায়? কুলিং এবং রেফ্রিজারেশনের মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে। কুলিং বলতে নর্মালি ঠান্ডা করাই বোঝায়। রেফ্রিজারেশন ইটসেলফ আ কুলিং, বাট রেফ্রিজারেশনের ক্ষেত্রে ঠান্ডার পরিমাণটা হবে এনভায়রনমেন্টের টেম্পারেচারের চেয়ে কম। যদি কোনো বস্তুকে ফর এক্সাম্পল 50 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করা হলো, এটা একটু কুলিং। কিন্তু যদি কোনো বস্তুর তাপমাত্রা এনভায়রনমেন্ট অর্থাৎ 35 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এরপরে সেই এনভায়রনমেন্টের টেম্পারেচার থেকে যদি কম করা হয়, অর্থাৎ 25, 22 বা 18 করা হয়, তখন তাকে বলা হবে রেফ্রিজারেশন। অর্থাৎ রেফ্রিজারেশন এবং কুলিং দুটোই ঠান্ডা করার প্রসেস, এবং রেফ্রিজারেশন ইটসেলফ এক ধরনের কুলিং, বাট রেফ্রিজারেশনের ক্ষেত্রে শর্ত হচ্ছে রেফ্রিজারেশনের ঠান্ডার পরিমাণ হবে এনভায়রনমেন্টের টেম্পারেচারের চেয়ে কম। যদি কুলিং এনভায়রনমেন্টের টেম্পারেচারের চেয়ে কম হয় তবে তখনই তাকে রেফ্রিজারেশন বলা হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি, কুলিং হচ্ছে লোয়ারিং বা রিডিউসিং দ্য টেম্পারেচার। যে কোনো টেম্পারেচার ড্রপ হওয়াকেই কুলিং বলা যেতে পারে। বাট রেফ্রিজারেশন হতে গেলে অবশ্যই টেম্পারেচার লোয়ারিং হতে হবে এনভায়রনমেন্ট টেম্পারেচারের চেয়ে। এখন যদি বাতাসের টেম্পারেচার 25 হয় তাহলে 22 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া মানে হচ্ছে রেফ্রিজারেশন, বাট এটাকে আমরা কুলিংও বলতে পারবো। আবার এখন এনভায়রনমেন্টের টেম্পারেচার 25, কোনো গরম বস্তু ছিল 80 ডিগ্রি সেন্টিগ্রেডে, তার টেম্পারেচার আমরা 50 করে ফেললাম, তাহলে 80 থেকে 50 হলো, তা কুলিং হলো, কিন্তু সেই প্রসেসটা রেফ্রিজারেশন না। কেননা রেফ্রিজারেশন হতে গেলে বর্তমান এনভায়রনমেন্ট টেম্পারেচার 25-এর নিচে নামাতে হবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এয়ার কন্ডিশনিংয়ের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এয়ার কন্ডিশনিং বলতে এয়ারকে ট্রিটমেন্ট করা বোঝায়। রেফ্রিজারেশন হতে পারে কোনো বস্তুর কোনো অবজেক্ট রয়েছে, তার টেম্পারেচারকে আমি এনভায়রনমেন্টের টেম্পারেচার চেয়ে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা রেফ্রিজারেশন হবে। বাট এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এয়ারের ট্রিটিং, অর্থাৎ এয়ারের ট্রিটমেন্টকে বোঝায়, বা এয়ারকে কন্ডিশন করা বা কন্ট্রোল করাকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি এয়ার কন্ডিশনিং হচ্ছে ট্রিটিং অর কন্ডিশনিং দ্য এয়ার। তাহলে এয়ারকে কীভাবে ট্রিট করা যেতে পারে বা কন্ডিশন করা যেতে পারে? এয়ারকে 4টা প্রপার্টি চেঞ্জ করে এয়ারকে কন্ডিশনিং করা যেতে পারে। প্রথম প্রপার্টি হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে হিউমিডিটি। তৃতীয় প্রপার্টি হচ্ছে ক্লিনলিনেস, এবং চতুর্থ প্রপার্টি হচ্ছে মোশন। প্রথমত এয়ারের টেম্পারেচারকে কন্ট্রোল করে এয়ারকে ট্রিট করা যেতে পারে। হতে পারে এয়ারের টেম্পারেচার আমরা কমিয়ে ফেললাম, ফর এক্সাম্পল
গ্রীষ্মপ্রধান দেশে কি হয়, আমাদের টেম্পারেচার কমানোর প্রয়োজন পড়ে, আমাদের কনফাইন্ড রুমের বাতাসের টেম্পারেচার কমানোর প্রয়োজন পড়ে, তাহলে টেম্পারেচার লোয়ারিংয়ের দরকার হয়। বাট শীত প্রধান দেশে টেম্পারেচার বাড়ানোর দরকার হয়। তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার রিডিউস করা বা ইনক্রিজ করা, এটি হচ্ছে এক ধরনের এয়ারের ট্রিটমেন্ট। এরপরে হতে পারে হিউমিডিটি, বাতাসে পানির পরিমাণ। বাতাসের পানির পরিমাণের উপর ডিপেন্ড করে আমাদের কমফোর্ট। কখনো এমন হয় যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওয়েদার টেম্পারেচার কম থাকার পরেও খুব গরম লাগে। এ ধরনের এনভায়রনমেন্টে হয় কি, বাতাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এবং পর্যাপ্ত পানি থাকার কারণে আমাদের শরীরের ঘামগুলো বাতাসে যেতে পারছে না এবং আমরা কমফোর্ট ফিল করছি না। তো বাতাসে পানির পরিমাণ কন্ট্রোল করাও এয়ার কন্ডিশনিংয়ের কাজ। ক্লিনলিনেস, বাতাস বিশুদ্ধ করা অর্থাৎ ফিল্টার করা, বাতাস বিশুদ্ধ করাও এয়ার কন্ডিশনিংয়ের একটি কাজ। এবং বাতাসের মোশন, যদি ওপরে তিনটি কাজও হয়ে যায়, বাতাসের টেম্পারেচার কমিয়ে ফেললাম, বাতাসে পানির পরিমাণ কন্ট্রোল করলাম এবং ফিল্টার করে ফেললাম, বাট বাতাসের যদি পর্যাপ্ত মোশন না থাকে তাহলে হিউম্যান কমফোর্ট হয় না। হিউম্যান কমফোর্টের জন্য এই 4টি প্যারামিটারই দরকার। তো টেম্পারেচার, হিউমিডিটি, ফিল্টারিং বা ক্লিনলিনেস এবং বাতাসের মোশন, এই 4টি প্রপার্টি এয়ারের কন্ট্রোল করাকে বলা হয় এয়ার কন্ডিশনিং। একটা কমপ্লিট এয়ার কন্ডিশনার বলতে এই 4টি প্রপার্টি কন্ট্রোল করতে পারবে। এখন এয়ার কন্ডিশনিং মানেই সে শুধু ঠান্ডা দিবে এমনটি নয়। ইন্ডাস্ট্রিতেও এয়ার কন্ডিশনিং ব্যবহার হয়ে থাকে, বাট সে সমস্ত এয়ার কন্ডিশনারে ফর এক্সাম্পল হিউমিডিটি কন্ট্রোল করা হয়, বাতাসে পানির পরিমাণ বাড়ানো হয়। ফর এক্সাম্পল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সুতাকে কন্ডিশনিং করার সময় সেখানে বাতাসে হিউমিডিটি বাড়ানো হয়, অর্থাৎ বাতাসে পানির পরিমাণ বাড়ানো হয় যেন বাতাসের মধ্য থেকে সেই ওয়াটারটা সুতা অ্যাবজর্ব করে নিতে পারে, এবং টেম্পারেচারও বাড়ানো হয়। সেখানে এয়ার কন্ডিশনের ডিফারেন্ট কাজ রয়েছে। রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে এবং এগুলো আমরা জানি। ফর এক্সাম্পল আমাদের বাসাবাড়ির খাবার, রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গাতে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বা মিট, এই সমস্ত প্রোডাক্টসগুলো স্টোর করার জন্য রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের কমফোর্টের জন্য এয়ার কন্ডিশনিং ব্যবহার করা হয়। তাছাড়াও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ওষুধ তৈরিতে, বিভিন্ন জায়গাতে রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার রয়েছে। এছাড়াও গাড়িতে, বিমানে বা বিভিন্ন ট্রান্সপোর্টেশন সিস্টেমেও রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার হয়ে থাকে, বা রেফ্রিজারেটেড ভেহিকেল হতে পারে যেগুলো খাবার ট্রান্সপোর্ট করে থাকে, এই ধরনের ভেহিকেলেও ব্যবহার হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, তোমরা এগুলো গুগল করলেই পেয়ে যাবা। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং বা ঠান্ডা করার প্রসেস বিভিন্ন রকমের হয়ে থাকে সিস্টেম। এখানে বেশ কিছু নাম দেওয়া হয়েছে, বাট আমরা কমনলি যে ধরনের রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করে থাকি তা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এছাড়াও ইন্ডাস্ট্রিতে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার রয়েছে অ্যারোপ্লেনে এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিতে। আমরা শুধুমাত্র ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম সম্বন্ধে জানব এবং তার সাথে সাথে এয়ার সাইকেল রেফ্রিজারেশন সম্বন্ধে জানব। প্রথমে আমরা এয়ার সাইকেল রেফ্রিজারেশন সম্বন্ধে একটু ডিটেইল আলোচনা করব। এরপরে এয়ার সাইকেল রেফ্রিজারেশনের কনসেপ্টের উপর বেসিস করে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম আলোচনা করব। এ পর্যায়ে আমরা এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেমের অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গাতে রয়েছে। তন্মধ্যে মোস্ট কমন হচ্ছে কিছু কিছু অ্যারোপ্লেনে এ ধরনের রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার হয়ে থাকে। এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেম আলোচনা করার পূর্বে আমরা ইকুইপমেন্টগুলো জেনে নিব। এখানে 4টি ইকুইপমেন্ট রয়েছে। প্রথম যে ইকুইপমেন্ট রয়েছে সেটি হচ্ছে একটি কম্প্রেসর। আমরা কম্প্রেসর সম্বন্ধে ইতিমধ্যে পরিচিত হয়ে এসেছি। সেকেন্ড যে ইকুইপমেন্ট, এটি একটি টারবাইন। এই ইকুইপমেন্টটি একটি হিট এক্সচেঞ্জার, একে বলা হয় কন্ডেন্সার, এবং অন্য ইকুইপমেন্টটি হচ্ছে অ্যানাদার একটি হিট এক্সচেঞ্জার। এই দুটি ইকুইপমেন্টটি হিটকে এক্সচেঞ্জ করে, এবং এই নিচে যে ইকুইপমেন্টটি রয়েছে এর নাম হচ্ছে ইভাপোরেটর। এয়ার সাইকেল রেফ্রিজারেশন বলার অর্থ হচ্ছে এখানে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে এয়ার থাকে। আমরা জানি এয়ারের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, ডিফারেন্ট টাইপস অফ গ্যাস রয়েছে। এয়ার আসলে ডিফারেন্ট টাইপস অফ গ্যাসের মিশ্রণ। তাহলে এখানে একটু বলে নেওয়া ভালো, ইভাপোরেটর অংশটি রুমের ভেতরে, বা রেফ্রিজারেটর হলে রেফ্রিজারেটরের খাবারের চেম্বারের চারপাশ দিয়ে লাগানো থাকে। তার মানে এই ইভাপোরেটর অংশটি হচ্ছে ইনডোর ইউনিট, যা ভেতরে থাকে রুমের। আমরা এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে চিন্তা করি ইভাপোরেটর অংশটি ভেতরে থাকে, এবং এই কন্ডেন্সার, টারবাইন এবং কম্প্রেসর এই সম্পূর্ণ অংশগুলো বাইরে থাকে।
প্রথমে কম্প্রেসর থেকে শুরু করা যাক। আমরা এখানে অ্যাজিউম করে ডিফারেন্ট টেম্পারেচার দিয়ে তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব, বাট ইন রিয়েলিটি এই টেম্পারেচারগুলো ডিফারেন্ট হয়ে থাকে। কম্প্রেসর দিয়ে যদি আমরা শুরু করি, ফর এক্সাম্পল কম্প্রেসরে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের এয়ার প্রবেশ করলো। তোমরা জানো কম্প্রেসর প্রেশারকে বাড়িয়ে দেয়। তো প্রেশার বাড়লে গ্যাসের একটি ল রয়েছে, প্রেশার প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে প্রেশার বাড়লে টেম্পারেচারও বেড়ে যাবে। তাহলে কম্প্রেসরের শেষে ফর এক্সাম্পল এই 10 ডিগ্রির বাতাস 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাসে পরিণত হয়ে গেল। এরপরে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস এই হিট এক্সচেঞ্জারে আসলো, অর্থাৎ কনডেন্সারে আসলো, এবং এই কনডেন্সারের পাশে একটি ফ্যান লাগানো রয়েছে, বা কখনো কখনো ফ্যান লাগানো থাকেও না। এই কনডেন্সারটি বাহিরে থাকে। বাহিরে যদি থেকে থাকে, বাহিরের এনভায়রনমেন্টে, ধরে নাও বাহিরের এনভায়রনমেন্টের টেম্পারেচার রয়েছে 30 ডিগ্রি, তাহলে খুব স্বাভাবিক 60 ডিগ্রির বাতাস এই কনডেন্সারের ভেতর দিয়ে, এই হিট এক্সচেঞ্জারের ভেতর দিয়ে প্রবেশ করবে, এবং এর মধ্যে দিয়ে চিকন চিকন কপার টিউব থাকে। তাহলে এই কপার টিউবের মধ্যে দিয়ে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস প্রবেশ করবে। আর এই কনডেন্সারের পাশে যদি একটি ফ্যান থাকে, এই ফ্যান দিয়ে যদি এই কপার টিউবের উপরে বাতাস দেওয়া হয়, অথবা যদি বাতাস দেওয়া নাও হলো, খুব স্বাভাবিক এই গরম বাতাসগুলো বাহিরে বাতাসের সরাসরি সংস্পর্শে না আসলেও, যেহেতু টিউবের ভেতরে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস রয়েছে এবং বাহিরের টেম্পারেচার, এনভায়রনমেন্টের টেম্পারেচার ধরে নেওয়া যাক 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে খুব স্বাভাবিক এই 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস 60 ডিগ্রি সেন্টিগ্রেডের থাকবে না। এই পুরো হিট এক্সচেঞ্জার বা কনডেন্সার হয়ে এক পাশ থেকে শুরু করে বের হতে হতে এর টেম্পারেচার কমে যাবে। এটা খুব স্বাভাবিক। আমরা জানি যে একটি গরম লোহাকেও যদি আমরা বাতাসে রেখে দিই তাহলে তার টেম্পারেচার কমে যায়। ধরে নিলাম 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাসের টেম্পারেচার কমে গিয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস যখন টারবাইনে চলে আসবে, কম্প্রেসরের কাজ ছিল প্রেশারকে বাড়ানো। প্রেশার বাড়ালে টেম্পারেচারও বেড়ে যায়। টারবাইনের কাজ হচ্ছে এক্সপ্যান্ড করানো, অর্থাৎ প্রেশার কমানো। যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস এখানে চলে আসে টারবাইনে, তখন টারবাইন তার প্রেশারকে কমিয়ে দেয়। যেহেতু প্রেশার প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়ে এবং প্রেশার কমলে টেম্পারেচার কমে যায়। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস যখন টারবাইনে প্রবেশ করে, তখন টারবাইন তার প্রেশারকে কমিয়ে দেয় এবং প্রেশার কমালে তার টেম্পারেচারও কমে যায়। এবং এই বাতাস 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস ফর এক্সাম্পল 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। প্রেশার কমার কারণে টেম্পারেচারও কমে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এখন এই 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস অন্য একটি হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়, যার নাম বলা হচ্ছে ইভাপোরেটর। এবং এই হিট এক্সচেঞ্জারের মধ্যে কপার টিউব রয়েছে, এবং সেই কপার টিউবের মধ্যে দিয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস পাস করানো হয়। এবং এই হিট এক্সচেঞ্জারটি বা এই ইভাপোরেটরটি এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে রুমের ভেতরে থাকে, এবং ফ্রিজের ক্ষেত্রে খাবারের যে চেম্বার রয়েছে, যে চেম্বার খুলে আমরা খাবার বের করি, সেই চেম্বারের চারপাশ জুড়ে এই টিউবগুলো, এই ঠান্ডা টিউবগুলো লাগানো থাকে। তাহলে এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রেই চিন্তা করছি, এই 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস যদি রুমের ভেতরে আনা হয় এবং এই টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয়, এবং টিউবের একপাশে বাতাস দেওয়া হয়, রুমের ভেতরেই টিউবের একপাশে যদি একটা ফ্যান থেকে থাকে, তাহলে কি হবে? ধরে নেওয়া যাক একটি টেবিল ফ্যানের সামনে আমি কিছু বরফ ধরে রাখলাম, তাহলে নিশ্চয়ই আমি ঠান্ডা বাতাস পাবো। যদিও প্রথমে টেবিল ফ্যানে গরম বাতাস ছিল, যদি কিছু বরফ টেবিল ফ্যানের সামনে ধরা হয়, তাহলে কি হবে? বরফ থেকে ঠান্ডা হয়ে বাতাস আমার শরীরে রাখবে, আমি ঠান্ডা বাতাস পাবো। ঠিক তদ্রূপ এখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডা বাতাস হিট এক্সচেঞ্জারের টিউবের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় এবং হিট এক্সচেঞ্জারের পাশে একটি ফ্যান লাগানো থাকে। তাহলে এই ফ্যান হিট এক্সচেঞ্জারের টিউবের গায়ে টাচ লেগে লেগে ঠান্ডা বাতাসগুলো রুমে সাপ্লাই করে, এবং যেহেতু ইভাপোরেটরটি অলরেডি রুমেই রয়েছে ফ্যান সহ, তাহলে এই বাতাস, ঠান্ডা বাতাস রুমের মধ্যে প্রবেশ করতে থাকলো, এবং ঠান্ডা বাতাস রুমের মধ্যে প্রবেশ করতে থাকলো, এবং রুমের বাতাসও আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, রুমের এনভায়রনমেন্ট ঠান্ডা হতে থাকবে। এবং তার সাথে সাথে যেহেতু 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস হিট গ্রহণ করছে এবং ঠান্ডা দিয়ে দিচ্ছে, তাহলে খুব স্বাভাবিক এই বাতাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না, এই টেম্পারেচার বেড়ে আস্তে আস্তে বেড়ে যাবে। ধরে নিলাম আবার সেই 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, এবং এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পর তা আবার কম্প্রেসরে আসবে, এবং কম্প্রেসর আবার টেম্পারেচার বাড়িয়ে দেবে 60 ডিগ্রি, এবং 60 ডিগ্রি বাড়ানোর পরে আবার সেই হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে আসবে, যে হিট এক্সচেঞ্জারটি বাহিরের এনভায়রনমেন্টে রয়েছে, অর্থাৎ রুমের বাইরে রয়েছে,
এবং সেই হিট এক্সচেঞ্জারের বাইরের সংস্পর্শে থাকার কারণে আবার সেই 60 ডিগ্রি 40 ডিগ্রি হয়ে যাবে এবং টারবাইনে এসে আবার টেম্পারেচার কমাতে থাকবে। এভাবে সাইকেলটি কাজ করবে। এবং এয়ার সাইকেল রেফ্রিজারেশন মূলত বেশিরভাগ ক্ষেত্রে এয়ারপ্লেনেই ব্যবহার করা হয়ে থাকে, কেননা এয়ারপ্লেনে এয়ারকে কম্প্রেস করা ইজি, সেখানে এয়ারের ফ্লো বেশি থাকে এবং সেই এয়ারকে এমনিতেও কম্প্রেস করার প্রয়োজন হয়, কেননা কম্পার্টমেন্টে যে সমস্ত যাত্রী থাকে এয়ারের প্রেশার উপরে কম থাকাতে সেই এয়ারকে কম্প্রেস করেই কেবিনে সাপ্লাই করতে হয়। বাট এই এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেম আমাদের বর্তমান যে ফ্রিজ বা রেফ্রিজারেটর আমরা ব্যবহার করি অথবা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, কোনোটাতেই এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয় না। এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেমের বেশ কিছু প্রবলেম রয়েছে। ফর এক্সাম্পল, এখানে যে টারবাইনটি রয়েছে এই টারবাইনের প্রসেসটি অনেক স্লো হয়। টারবাইনের প্রেশার কমিয়ে থাকে, বাট এই প্রেশার কমানোর প্রসেসটা খুব স্লো। এই জন্য এই টারবাইনের রিপ্লেসমেন্টে এখানে এক ধরনের এক্সপ্যানশন ডিভাইস ব্যবহার করা হয়, এক্সপ্যানশন ভালভ বলা হয়ে থাকে, যা সাডেন প্রেশার ফল করাতে, প্রেশার কমাতে সাহায্য করে এবং এই সরাসরি বাতাস ব্যবহার না করে আরও বেশি হিট এক্সট্র্যাক্ট করতে পারে এই ধরনের গ্যাস ব্যবহার করা হয়, যাকে বলা হয় রেফ্রিজারেন্ট। এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং এর মডিফিকেশন করে যে সাইকেলটি হয় তাকে বলা হয় ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এখানে কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর সবগুলো ইকুইপমেন্টই রয়েছে, বাট তার সাথে টারবাইনের পরিবর্তে একটি এক্সপ্যানশন ভালভ ব্যবহার করা হয়, যার কাজ হচ্ছে খুব দ্রুত প্রেশারকে ফল করানো। এবং আগের মতো আবারও আমরা বলতে পারি যে কম্প্রেসর, কন্ডেন্সার এবং এক্সপ্যানশন ভালভ এই তিনটি অংশ নর্মালি বাহিরে থাকে এবং এই ইভাপোরেটর যে অংশটি আছে সেই অংশটি রুমের ভেতরে বা ফ্রিজ বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে খাবার কম্পার্টমেন্টের চারপাশে এই ঠান্ডা টিউবগুলো পেঁচানো থাকে। বাট কোনো কোনো ক্ষেত্রে এক্সপ্যানশন ভালভ এবং ইভাপোরেটর এই দুটোই রুমের ভেতরে থাকে এবং কম্প্রেসর, কন্ডেন্সার ইজিলি বাইরে থাকে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই কম্প্রেসর, কন্ডেন্সার এবং এক্সপ্যানশন ভালভ এই তিনটি ইকুইপমেন্টই বাইরে থাকে এবং শুধুমাত্র ইভাপোরেটর অংশটি ভেতরে থাকে। তাহলে আমরা যদি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম আলোচনা করতে চাই, তাহলে এখানে কম্প্রেসরে রেফ্রিজারেন্ট কম্প্রেস হয় এবং হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাস হয়ে এখানে ঠান্ডা হয়ে যায়। বাট এখানে ভ্যাপার কম্প্রেশন একটু ডিফারেন্ট রয়েছে, তা হচ্ছে যে ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে এখানে আসলে ফেজ চেঞ্জ হয়। কম্প্রেসরে ভ্যাপার থাকে, সেই ভ্যাপার ঠান্ডা হয় এবং তার সাথে লিকুইড হয়ে যায় এবং সেই লিকুইডের প্রেশার যখন এক্সপ্যানশন ভালভ দিয়ে সাডেন ফল করানো হয় এবং সাথে সাথে তা আবার কিছু ভ্যাপারেও পরিণত হয়। ওভারঅল কনসেপ্টটা এয়ার সাইকেল রেফ্রিজারেশন সিস্টেমের মতোই, বাট এখানে ফেজ চেঞ্জের ব্যাপারটি রয়েছে। এখানে যে কম্প্রেস করা হয় ভ্যাপার আকারে কম্প্রেস করা হয় এবং কন্ডেন্সারের মধ্যে লিকুইড হয় এবং ইভাপোরেটরের মধ্যে লিকুইড ভ্যাপার দুটোই প্রবেশ করে এবং ইভাপোরেটর থেকে ভ্যাপার হয়ে বের হয়। কেননা আমরা জানি যে নর্মাল সেন্সিবল হিট ট্রান্সফারের চেয়ে ল্যাটেন্ট হিট ট্রান্সফার রেট বেশি, এজন্য এ ধরনের সিস্টেম নর্মালি ব্যবহার করা হয়ে থাকে এবং এ ধরনের সিস্টেমে রেফ্রিজারেন্ট ব্যবহার হয়। যা আমরা আগেই বলেছি, রেফ্রিজারেন্ট হচ্ছে বিভিন্ন গ্যাসের একটি সংমিশ্রণ। অ্যাকচুয়ালি এর বিভিন্ন বাণিজ্যিক নাম রয়েছে, ফর এক্সাম্পল R12, R22, R134A এবং বিভিন্ন নামে বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট থেকে থাকে। আমরা দেখলাম রেফ্রিজারেশন সিস্টেমে অর্থাৎ টেম্পারেচার এনভায়রনমেন্টের চেয়ে টেম্পারেচার লোয়ারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ রেফ্রিজারেশন সিস্টেমে চারটি মেজর ইকুইপমেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর এবং এক্সপ্যানশন ডিভাইস বা এক্সপ্যানশন ভালভ। ইকুইপমেন্টগুলো দেখতে কেমন হয় অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখতে কেমন তা আমরা এখানে দেখতে পারি। এই অংশটিকে বলা হয় ইভাপোরেটর। ইভাপোরেটরের সামনের দিকে এই চিকন চিকন অংশগুলো, এগুলো হচ্ছে ফিন, যা দিয়ে হিট ট্রান্সফার রেট বাড়ানো হয় এবং এই ফিনের ভেতরেই আছে চিকন চিকন টিউব। চিকন চিকন টিউবগুলো এর মধ্যেই পেঁচানো অবস্থায় রয়েছে। এর ভেতরের ভিউটা এমন, অর্থাৎ ইন্টারনাল ভিউ যদি আমরা দেখি, এটি একটি ইভাপোরেটর যা রুমের ভেতরে থাকবে। টিউবের এক পাশে দিয়ে হয়তো রেফ্রিজারেন্ট ঢুকে যায়, ঠান্ডা রেফ্রিজারেন্ট, যা এই টিউব দিয়ে পাস হয় এবং টিউবের সাথে ফিন লাগানো আছে এবং এর সামনে একটি ফ্যান লাগানো থাকে, যা দিয়ে এই ঠান্ডা টিউবের উপরে বাতাস দেওয়া হয় এবং বিপরীত পাশে আমরা ঠান্ডা বাতাস পেয়ে থাকি, যে ঠান্ডা বাতাস রুমের মধ্যে সার্কুলেট করা হয় এবং এই ঠান্ডা রেফ্রিজারেন্ট ঢুকে তা ফেজ চেঞ্জ করে বা গরম হয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। কন্ডেন্সার দেখতেও এরকম, বাট কন্ডেন্সারের পজিশন হচ্ছে রুমের বাইরে।
এটা হচ্ছে একটি কমার্শিয়াল ইভাপোরেটর। কমার্শিয়াল ইভাপোরেটর আমরা এয়ার কন্ডিশনিংয়ের ক্লাসিফিকেশন দেখার সময় দেখব। এই যে এখানে ফ্যান সহ দেখানো হয়েছে যে ভেতরে ফ্যানের ঠিক ভেতরের পাশে ইভাপোরেটর রয়েছে এবং বাইরে ফ্যান রয়েছে। এই ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়। এখানে অবশ্য ডাক্ট সিস্টেম রয়েছে যে বাতাস রুমের মধ্যে সাপ্লাই করা হয়। বড় অংশটি অবশ্যই রুমের মধ্যে থাকে না, এই বড় অংশটি বাইরে থাকে। আমরা যখন এয়ার কন্ডিশনিং ক্লাসিফিকেশন দেখব তখন এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই অংশটি হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর বাইরে থেকে দেখলে এরকম কালো একটি অংশই দেখা যায়। আমরা যদি কাট ভিউ দেখি তাহলে ভেতরে কম্প্রেসরকে ঘোরানোর জন্য একটি মোটর থাকে এবং ওই আমরা কম্প্রেসর সম্বন্ধে অলরেডি জেনেছি। এখানে রেসিপ্রোকেটিং কম্প্রেসর থাকে, অর্থাৎ পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফট কানেক্টিং রডের মুভমেন্ট দিয়ে কম্প্রেস করা হয়। আরও ইন্টারনাল ভিউ দেখলে এমন দেখা যাবে যে মোটরের কয়েল এবং তার সাথে, যদিও এখানে পিস্টন দেখা যাচ্ছে না, বাট এখানে পিস্টন অর্থাৎ রেসিপ্রোকেটিং মেকানিজম রয়েছে। কম্প্রেসরের এক পাশে রেফ্রিজারেন্ট প্রবেশ করে, কম্প্রেস হয় এবং অন্য পাশে হট রেফ্রিজারেন্ট এবং প্রেশারাইজ রেফ্রিজারেন্ট বের হয়ে যায় এবং রেফ্রিজারেন্ট চার্জ করার জন্য আলাদা একটি লাইনও থাকে। এটি হচ্ছে একটি কন্ডেন্সার। কন্ডেন্সার এবং ইভাপোরেটর দেখতে একই রকম। ইভাপোরেটরের মধ্যেও চিকন টিউব থাকে, কন্ডেন্সারের মধ্যেও চিকন টিউব থাকে। কন্ডেন্সারে গরম রেফ্রিজারেন্ট ঢোকার পরে সে রেফ্রিজারেন্ট টেম্পারেচার ড্রপ করে মোটামুটি ঠান্ডা হয়ে বের হয়। কখনো কখনো এই কন্ডেন্সারের পাশেও একটি ফ্যান লাগানো থাকে। গাড়িতে যে সমস্ত কন্ডেন্সার ব্যবহার করা হয় এটা সে ধরনের একটি কন্ডেন্সার। এই কন্ডেন্সারের পাশে একটি ফ্যান লাগানো থাকে এবং ফ্যান হট রেফ্রিজারেন্ট, ফর এক্সাম্পল 60 ডিগ্রি রেফ্রিজারেন্ট ঢুকে বাতাসের মাধ্যমে, বাতাসের টেম্পারেচার যদি 30 হয়ে থাকে এটা কমে ফর এক্সাম্পল 40-তে রেফ্রিজারেন্ট 60-তে ঢুকলো, 40-তে বের হয়ে গেল। কন্ডেন্সারের ইন্টারনাল ভিউ এরকম, চিকন চিকন টিউব, এক পাশ দিয়ে হট রেফ্রিজারেন্ট ঢুকলে বের হয়ে গেল। এরপরে যে অংশটি সেটি হচ্ছে এক্সপ্যানশন ভালভ বা এক্সপ্যানশন ডিভাইস। এক্সপ্যানশন ডিভাইসটা অনেকটা প্র্যাকটিক্যালি এরকম দেখতে। আমরা এ নিয়ে ডিটেল আলোচনা করছি না যে এক্সপ্যানশন ডিভাইস কীভাবে কাজ করে, বাট এটা দেখতে অনেকটা পানি ট্যাপের মতোই, ওরকম কনসেপ্টেই কাজ করে। ইন্টারনাল ভিউ যদি দেখতে চাই ডায়াগ্রাম, তাহলে এটা একটি ইন্টারনাল ডায়াগ্রাম, বাট আমরা এ নিয়ে ডিটেইল সেশনে আলোচনা করব না, বাট আমরা শুধুমাত্র ইন্টারনাল ভিউটা একবার দেখে রাখলাম। এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং প্রসেস বা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। আমরা এর আগে যা আলোচনা করলাম, আমরা আবারও একটু বলতে পারি যে কম্প্রেসরের মধ্যে রেফ্রিজারেন্ট এসে ঢুকলো, তার প্রেশার বাড়লো এবং টেম্পারেচার বাড়লো এবং কন্ডেন্সারে এসে তা একটু ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পরে এখানে অবশ্যই একটি রিসিভার, রেফ্রিজারেন্ট জমা থাকে, এই অংশটি দেখানো হয়েছে। এরপরে এখানে এসে সাডেনলি প্রেশার ড্রপ করানো হলো এবং প্রেশার ড্রপ করানোর কারণে টেম্পারেচারও ফল করলো এবং খুব লো টেম্পারেচার হলো এবং এই লো টেম্পারেচার ইভাপোরেটরের মধ্যে দিয়ে পাস হলো এবং ইভাপোরেটর অংশটি রুমের মধ্যে থাকে, অথবা ইভাপোরেটরের মধ্যে বাতাস দিয়ে এই বাতাসকে ঠান্ডা করে সেই ঠান্ডা বাতাস রুমে সাপ্লাই করা হয়। এখানে ইভাপোরেটরের থেকে রেফ্রিজারেন্ট আবার ভ্যাপার হয়ে টেম্পারেচার বেড়ে তা আবার কম্প্রেসরে আসলো। এভাবে কমপ্লিটলি সাইকেল চলতে থাকলো। আমাদের বাসাবাড়ির ফ্রিজ বা এয়ার কন্ডিশনার আমরা যেগুলো ব্যবহার করে থাকি সব ধরনের সিস্টেমেই এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এখানেও একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের উইথ ফ্যান। আমরা একটু খেয়াল করলে খুব ভালো করে বুঝতে পারবো। কম্প্রেসর ইভাপোরেটর থেকে কম্প্রেসরে আসলো, এরপরে কন্ডেন্সার, এখানে রিসিভার রেফ্রিজারেন্ট জমা রাখার জন্যে, এবং শেষে আবার ইভাপোরেটরের মধ্যে দিয়ে পাস হলো এবং এখানে একটি ব্লোয়ার মোটর রয়েছে বা ফ্যান, যাকে আমরা বলতে পারি ব্লোয়ার, সেই ব্লোয়ার দিয়ে বাতাস রুমে সাপ্লাই করা হলো। বা ফ্রিজের ক্ষেত্রে এই টিউবগুলো, ইভাপোরেটর টিউবগুলোই কম্পার্টমেন্টের চারপাশে পেঁচানো থাকে, যা আমরা দেখতে পাই না। কম্পার্টমেন্টের সাদা অংশ ভেঙে ফেললে এই টিউবগুলো দেখা যাবে। ফ্রিজের ক্ষেত্রে এই কন্ডেন্সার যে কয়েলগুলো রয়েছে সেই কয়েলগুলো ফ্রিজের পেছনে নর্মালি থাকে এবং কখনো মডার্ন ফ্রিজে দুপাশে দেয়া থাকে। আমরা যদি ফ্রিজের সাইডে হাত দিই তাহলে দেখা যাবে গরম অনুভূত হচ্ছে, কেননা এই কন্ডেন্সার কয়েলগুলো ওই ফ্রিজের সাইডে দেয়া থাকে বা পাশে দেয়া থাকে। এবার এর মধ্যে জেনে রাখা ভালো, আমরা কিন্তু রেফ্রিজারেশন সিস্টেম দেখছি, অর্থাৎ কোনো কনফাইন্ড স্পেসের টেম্পারেচার এনভায়রনমেন্টের টেম্পারেচারের চেয়ে লোয়ার করার প্রসেসকে দেখছি।
বাট আমরা এয়ার কন্ডিশনিংয়ের একটি ধাপ টেম্পারেচার কন্ট্রোল, বাট এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আরও 3টি ধাপ রয়েছে। হিউমিডিটি কন্ট্রোল করা, বাতাস ফিল্টার করা, বাতাসের মোশনকে কন্ট্রোল করা, এগুলো এই রেফ্রিজারেশন সিস্টেমের মাধ্যমে হয় না, সেগুলোর জন্য আলাদা ইকুইপমেন্ট থাকে এয়ার কন্ডিশনারে। একটি টার্ম আমাদের জানা দরকার, তা হচ্ছে টন অফ রেফ্রিজারেশন বা টিআর, টন অফ রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন সিস্টেমের ব্যবহার বা এয়ার কন্ডিশনিংয়ের ব্যবহার এগুলো সৃষ্টির আদিলগ্ন থেকেই ছিল। আগে এই ঠান্ডা করা হতো, কম্পার্টমেন্ট বা কোনো রুম ঠান্ডা করা হতো বা হিউম্যান কমফোর্ট পাওয়া যেত বরফ ব্যবহার করে। তো বিভিন্ন জায়গা থেকে মাউন্টেন বা যে সমস্ত জায়গাতে বরফ জমতো সেখান থেকে বরফ কালেক্ট করে সেই বরফ বাজারে বিক্রি হতো এবং সেই বরফ নিয়ে খাবারকে প্রিজার্ভ করা হতো বা রুমের এনভায়রনমেন্ট কন্ট্রোল করা হতো। ম্যাক্সিমাম ক্ষেত্রে খাবারকেই প্রিজার্ভ করা হতো, কিন্তু যখন রেফ্রিজারেশন সিস্টেম চলে আসলো, মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেম যখন আবিষ্কার হয়ে গেল, তখন এই রেফ্রিজারেশন সিস্টেমের ক্যাপাসিটি কীভাবে নির্ধারণ করবে? বরফ তো ঠান্ডা দিয়ে থাকতো, বাট রেফ্রিজারেশন সিস্টেমও তো ঠান্ডা দেয়। এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্যে, ক্যাপাসিটি বোঝানোর জন্যে বরফের সাথে তুলনা করা হতো। ফর এক্সাম্পল 1000 কেজি বরফ বা 1 টন বরফ যদি 24 ঘন্টায় গলানো হয়, 24 ঘন্টায় কোনো রুমের মধ্যে বা যে কোনো অবজেক্টের মধ্যে 1000 কেজি বা 1 টন বরফকে যদি 24 ঘন্টায় গলানো হয়, তাহলে যে পরিমাণ ঠান্ডা ফিল পাওয়া যাবে সেই পরিমাণ ঠান্ডা বা কুলিং ক্যাপাসিটিকে বলা হয় 1 টন অফ রেফ্রিজারেশন বা 1 টন অফ রেফ্রিজারেশন। এখন প্রযুক্তির আধুনিকায়নের ফলে আমরা জানি যে 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 3.517 কিলোওয়াট। বাট এখনও পর্যন্ত রেফ্রিজারেশন সিস্টেমের ক্যাপাসিটি নির্ধারণ করার জন্যে টন অফ রেফ্রিজারেশন কমার্শিয়ালি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা এখনও এয়ার কন্ডিশনিং সিস্টেম বাজারে কিনতে গেলে আমাদেরকে বলতে হয় যে কত টনের রেফ্রিজারেশন সিস্টেম, অর্থাৎ কত টন, 1 টন, 2 টন বা 2.5 টন, বিভিন্ন সাইজের রয়েছে। এবং এই এয়ার কন্ডিশনিং সিস্টেমের টন ক্যাপাসিটি আবার ক্যালকুলেশন করে বের করতে হয়। এনিওয়ে আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেশন সিস্টেমের ক্যাপাসিটি বের করার জন্য টন অফ রেফ্রিজারেশন ব্যবহার করা হয়ে থাকে। আর 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 1 টন বরফকে 24 ঘন্টা সময় ধরে যদি গলানো হয়, তাহলে যে পরিমাণ ঠান্ডার ইফেক্ট পাওয়া যায় সে পরিমাণ ঠান্ডার ইফেক্ট বা কুলিং ইফেক্টটাই হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন। আমরা জানি হর্স পাওয়ারটাও এমন ছিল যে হর্স পাওয়ারেও যখন প্রথম গাড়ি আবিষ্কৃত হয় তখন সেই গাড়ির পাওয়ার কত সেটা বোঝানোর জন্যে ঘোড়া দিয়ে বলা হতো যে একটি ঘোড়া বা 2টি ঘোড়ার সমান পরিমাণ ক্যাপাসিটি রয়েছে গাড়ির মধ্যে। তখন থেকে হর্স পাওয়ার কনসেপ্ট চলে আসে এবং তা এখনও পর্যন্ত ইভেন মোটরের ক্যাপাসিটিও যদি বের করতে হয়, হর্স পাওয়ার কনসেপ্টটি এখনও পর্যন্ত চালু রয়েছে। বা ক্যান্ডেল লাইটের কনসেপ্টটিও পর্যন্ত এখনও ব্যবহার করা হয়, যেহেতু আগে মোমের আলো দিয়ে আলো পাওয়া যেত রাতে। তো যখন বৈদ্যুতিক লাইট আবিষ্কার হয়ে গেল তখন তার কনসেপ্টকে বোঝানোর জন্য যে এত সংখ্যক মোমের আলো এই লাইটে পাওয়া যাবে, ঠিক এরকম এই বরফের কনসেপ্টটা টন অফ রেফ্রিজারেশন এখনও পর্যন্ত রয়ে গেছে এবং কমার্শিয়ালিও এটা ব্যবহার করা হয়, লাইক হর্স পাওয়ার এবং ক্যান্ডেল লাইটের মতোই 1 টন অফ রেফ্রিজারেশন, যা আমরা কনভার্ট করলে পাই 3.517 কিলোওয়াট। এবার আমরা রেফ্রিজারেশন সিস্টেমের ইফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব। কোনো সিস্টেমের ইফিসিয়েন্সি মানে হচ্ছে তার আউটপুট এবং ইনপুট, অর্থাৎ আউটপুটে আমরা কি পেলাম, ইনপুটে আমরা কি দিলাম, কতটুকু এনার্জি দিয়েছি এবং আউটপুটে কতটুকু পেয়েছি, এর রেশিও তার সাথে 100 মাল্টিপ্লাই করে দিলেই আমরা পার্সেন্টেজে পেয়ে যাই। তাহলে রেফ্রিজারেশন সিস্টেমের ইফিসিয়েন্সি সাধারণত 100%-এর ওপরে আসে, 1-এর ওপরে আসে। এই জন্যে এ ধরনের সিস্টেমকে ইফিসিয়েন্সি কনসেপ্টে না দেখে কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কপ বলা হয়ে থাকে। তো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা যদি বের করতে চাই, এটা রেফ্রিজারেশন সিস্টেমের ইফিসিয়েন্সি, বাট 1-এর উপরে ভ্যালু, এই জন্যে একে কপ বলা হয়ে থাকে। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইফিসিয়েন্সি কনসেপ্ট এখানে ব্যবহৃত হয় না। তাহলে রেফ্রিজারেশন সিস্টেমের কপ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বা ইনপুট। আমরা রেফ্রিজারেশনে কি আউটপুট পেয়ে থাকি? নিশ্চয়ই ঠান্ডা আউটপুট পেয়ে থাকি। তাহলে ঠান্ডা আউটপুট, কোল্ড আউটপুট বা কুলিং ক্যাপাসিটি ডিভাইডেড বাই আমরা কি ইনপুটে কি দিয়ে থাকি? আমরা ইনপুটে ইলেকট্রিসিটি দিয়ে থাকি
ইলেকট্রিসিটি দেওয়ার মানে হচ্ছে আমরা আসলে ওয়ার্ক ডান দিয়ে থাকি, কাজ, কম্প্রেসরে কিছু কাজ দিয়ে থাকি। তাহলে আমরা লিখলাম কোল্ড আউটপুট ডিভাইডেড বাই ওয়ার্ক ডান, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট হিসেবে ওয়ার্ক ডান বা কম্প্রেসরের ওয়ার্ক। এয়ার কন্ডিশনিংকে কিন্তু শুধুমাত্র ঠান্ডা করার কাজেও না, শীত প্রধান দেশে গরমের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে ইভাপোরেটর অংশটি রুমের বাহিরে থাকে এবং কন্ডেন্সার অংশটি রুমের ভিতরে নিয়ে আসা হয়, যেহেতু কন্ডেন্সার অংশ থেকে গরম বের হয়। তাহলে ওই রেফ্রিজারেশন সিস্টেমকে যদি হিট পাম্প হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ঠান্ডা না করে গরম করা হয়, কন্ডেন্সার অংশটি রুমের ভেতরে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা যদি কপ বের করতে চাই বা ইফিসিয়েন্সি বের করতে চাই, ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে হিট পাম্পের ক্ষেত্রে আমরা গরম আউটপুট পেয়ে থাকি, সেজন্য হট আউটপুট অর্থাৎ হিটিং ক্যাপাসিটি ডিভাইডেড বাই ইনপুটে আমরা কম্প্রেসরের ওয়ার্ক দিয়ে থাকি, অর্থাৎ ওয়ার্ক ডান। এর সাথে সামঞ্জস্য রাখার জন্যে আমরা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা চিন্তা করতে পারি। ইঞ্জিনের ক্ষেত্রে আমরা নর্মালি ফুয়েল দিয়ে থাকি, অর্থাৎ পেট্রোল ডিজেল যাই দিয়ে থাকি, সেই ফুয়েল বার্ন হয়ে কি হয়, অ্যাকচুয়ালি হিট প্রডিউস হয়। হিটের সাথে প্রেশার রিলেটেড, আমরা সেদিকে অত ডিটেইলে যাচ্ছি না, হিট প্রডিউস হয়। তাহলে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, হিট ইঞ্জিনে আমরা কি দিয়ে থাকি, হিট দিয়ে থাকি, অর্থাৎ গরম দিয়ে থাকি। সেই গরমের বিনিময়ে আমরা কি পাই, রোটেশন পাই, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি পাই বা কিছু ওয়ার্ক পাই, কিছু কাজ পাই। রোটেশন মানেই হচ্ছে কাজ। তাহলে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সিকে আমরা বলতে পারি আউটপুটে আমরা কি পাই, কিছু কাজ পাই, ওয়ার্ক ডান পাই বা রোটেশন পাই, এবং ইনপুটে আমরা কি দিয়ে থাকি, হিট দিয়ে থাকি। তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি এবং রেফ্রিজারেশনের কপ আবার যদি একটু বলতে চাই, ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে আউটপুটে আমরা কাজ পাই, ওয়ার্ক ডান, রোটেশন পাই, এবং ইনপুটে হিট দিয়ে থাকি বা গরম দিয়ে থাকি। রেফ্রিজারেশন সিস্টেমে আউটপুটে ঠান্ডা পাই বা কোল্ড আউটপুট পাই বা কুলিং ক্যাপাসিটি পাই, এবং ইনপুটে দিয়ে থাকি কাজ বা কম্প্রেসর ওয়ার্ক। হিট পাম্পের ক্ষেত্রে আমরা আউটপুটে গরম পাই, হট আউটপুট পাই, এবং ইনপুটে দিয়ে থাকি কাজ, অর্থাৎ কম্প্রেসর ওয়ার্ক। যদি আমাদের টেম্পারেচার জানা থাকে তাহলে আমরা একটু ডিফারেন্টভাবে এফিসিয়েন্সিগুলো বের করতে পারি। ফর এক্সাম্পল, যদি হট টেম্পারেচার TH এবং কোল্ড টেম্পারেচার TL হয়ে থাকে, দুটো টেম্পারেচার আমাদের জানা থাকে, তাহলে হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে, আমরা আগেই বলেছি, ওয়ার্ক ডান বাই হিট ইনপুট। ওয়ার্ক ডান মানে হচ্ছে দুটো টেম্পারেচারের ডিফারেন্স, TH মাইনাস TL, এবং হিট ইনপুট নর্মালি আমরা দিয়ে থাকি, হিট ইনপুট মানে গরম দিয়ে থাকি, তাহলে গরম টেম্পারেচার TH। রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে কপ, কোল্ড আউটপুট ঠান্ডা পেয়ে থাকি, তাহলে ঠান্ডা টেম্পারেচার, কোল্ড টেম্পারেচার TL, আর ওয়ার্ক ডান হচ্ছে দুটো টেম্পারেচারের ডিফারেন্স। হিট পাম্পের ক্ষেত্রে আমরা হট আউটপুট পেয়ে থাকি, অর্থাৎ গরম পেয়ে থাকি, এই জন্য লিখলাম TH, আর ওয়ার্ক ডানের ক্ষেত্রে দুটো টেম্পারেচারের ডিফারেন্স। এই ফর্মুলাগুলো আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। এ পর্যায়ে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের প্রবলেম দেখব। প্রথম প্রবলেমে বলা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম হ্যাজ টু হ্যান্ডেল এ কুলিং লোড অফ 2 টন, অর্থাৎ একটি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের কুলিং লোড অর্থাৎ কুলিং ক্যাপাসিটি হচ্ছে 2 টন, তার মানে আউটপুট। ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য কম্প্রেসর, কম্প্রেসরের কত পাওয়ার দরকার হবে, কিলোওয়াটে বের করতে হবে। ইফ দ্য কপ অফ দ্য রেফ্রিজারেশন সিস্টেম ইজ 3.5, যদি রেফ্রিজারেশন সিস্টেমের কপ হয় 3.5, কপ মানে হচ্ছে ইফিসিয়েন্সি। তাহলে আমরা অলরেডি জেনে গিয়েছি কপ অর্থাৎ ইফিসিয়েন্সি হচ্ছে কুলিং আউটপুট ডিভাইডেড বাই ওয়ার্ক ডান বা কম্প্রেসর ওয়ার্ক। তাহলে আমরা কুলিং আউটপুট কি পেলাম, 2 টন পেলাম। তাহলে 2 টনকে আমরা এখানে 3.517 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে সেটা কিলোওয়াট হয়ে যাবে, এবং কপ আমাদের জানা আছে 3.5, সেখান থেকে আমরা কম্প্রেসর ওয়ার্ক আননোন থাকবে এবং আমরা কম্প্রেসর ওয়ার্কটা পেতে পারি। এখানে ঠিক তাই করা হলো, কপের মান বসানো হলো এখানে 2 টন, এবং সেই 2 টনকে অবশ্যই কিলোওয়াটে কনভার্ট করতে হবে, এবং সেখান থেকে কম্প্রেসর ওয়ার্ক আমরা পেতে পারি। সেকেন্ড যে প্রবলেমটি রয়েছে এখানে বলা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম হ্যাজ গট টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ +20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড -20 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য কম্প্রেসর অ্যান্ড ইভাপোরেটর সাইড, অর্থাৎ কম্প্রেসর এবং ইভাপোরেটর সাইডে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে +20 এবং সর্বনিম্ন টেম্পারেচার হচ্ছে -20। ফাইন্ড ইটস কপ, এর কপ বের করতে হবে। ইফ কম্প্রেসর ওয়ার্ক ইজ 3.5, ফাইন্ড দ্য রেফ্রিজারেশন ক্যাপাসিটি ইন টন। যদি কম্প্রেসর ওয়ার্ক 3.5 কিলোওয়াট হয় তাহলে রেফ্রিজারেশন ক্যাপাসিটিও বের করতে হবে, অর্থাৎ কোল্ড আউটপুটটা বের করতে হবে, এবং এখানে টেম্পারেচার দেওয়া আছে, তারপরে কপ বের করতে বলা হচ্ছে। আমরা জানি কপ রেফ্রিজারেশন সিস্টেমের জন্য, রেফ্রিজারেশন সিস্টেমে যেহেতু আমরা আউটপুটে লোয়ার টেম্পারেচার পেয়ে থাকি, তাহলে লোয়ার টেম্পারেচার
ডিভাইডেড বাই ওয়ার্ক ডান হচ্ছে দুটো টেম্পারেচারের ডিফারেন্স। তাহলে আমরা ঠিক এখানে তাই বসাবো। লোয়ার টেম্পারেচার হচ্ছে -20। একটু খেয়াল রাখতে হবে, এখানে আমরা টেম্পারেচার সরাসরি সেন্টিগ্রেডে বসাতে পারবো না, আমাদেরকে অ্যাবসোলুট টেম্পারেচার অর্থাৎ কেলভিন স্কেলে নিতে হবে, এবং এটা আমরা সবাই জানি। তাহলে লোয়ার টেম্পারেচার -20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাকে আমরা কেলভিনে নিলে 273 যোগ করে দিলেই হবে, অর্থাৎ 273 প্লাস -20, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এখান থেকে আমরা লোয়ার টেম্পারেচার বসালাম এবং দুটো টেম্পারেচার ডিফারেন্সও বের করতে হবে। টেম্পারেচার ডিফারেন্সের বের করার ক্ষেত্রে কেলভিনে কনভার্ট করলেও যা হবে, না করলেও তাই হবে, যেহেতু এটা একটা ডিফারেন্স। এবং এখান থেকে আমরা কপ পেয়ে গেলাম 6.325। এরপরে বলা হচ্ছে যদি আমাদের কম্প্রেসর ওয়ার্ক জানা থাকে তাহলে এর কুলিং ক্যাপাসিটি কত। আমরা আবার জানি কপ মানে হচ্ছে কুলিং ক্যাপাসিটি, অর্থাৎ আউটপুটে যা পেয়ে থাকি কোল্ড আউটপুট বা রেফ্রিজারেশন ক্যাপাসিটি ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক। তাহলে আমাদের কপ জানা হয়ে গেল 6.325 এবং এর মধ্যে কুলিং ক্যাপাসিটি আমরা জানতে চাই এবং কম্প্রেসর ওয়ার্ক হচ্ছে 3.5 কিলোওয়াট। তাহলে বসিয়ে দিলে এখান থেকে কুলিং ক্যাপাসিটি বের হয়ে যাবে, যা হচ্ছে কিলোওয়াটে বের হবে, এবং যদি আমরা চাই পরে তা টনেও কনভার্ট করা যেতে পারে। এখানে টনেই কনভার্ট করতে হবে, কেননা এখানে বলা হচ্ছে টনে কনভার্ট করার জন্য। তাহলে আমরা কিলোওয়াটে বের করব, তারপর 3.517 বা 3.5 সিম্পলি 3.5 দিয়ে ভাগ দিয়ে দিলেই টনে বের হয়ে যাবে। এখানে থার্ড যে প্রবলেমটি রয়েছে, প্রবলেম বলা হচ্ছে মেশিন ওয়ার্কিং অন এ কার্নোট সাইকেল অপারেটস বিটুইন 305 কেলভিন অ্যান্ড 260 কেলভিন। দুটো টেম্পারেচার দেওয়া আছে, কার্নোট সাইকেলে কাজ করে। আসলে রেফ্রিজারেশন সিস্টেমের সাইকেলটির নাম হচ্ছে কার্নোট সাইকেল, এবং দুটো টেম্পারেচার দেওয়া আছে, হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচার, এবং ডিটারমাইন কপ বের করতে হবে। হোয়েন ইট ইজ অপারেটেড অ্যাজ এ রেফ্রিজারেটিং মেশিন, যদি এটা রেফ্রিজারেটিং মেশিন হিসেবে কাজ করে, এরপরে যদি হিট পাম্প হিসেবে কাজ করে এবং হিট ইঞ্জিন হিসেবে কাজ করে। দুটো টেম্পারেচার দেওয়া আছে, যদি রেফ্রিজারেশন সিস্টেম হিসেবে কাজ করে কপ কত হবে, হিট পাম্প হিসেবে কাজ করে তবে কপ কত হবে, এবং হিট ইঞ্জিন হিসেবে কাজ করলে কপ কত হবে, অর্থাৎ হিট ইঞ্জিন হিসেবে কাজ করলে এফিসিয়েন্সি কত হবে। তাহলে দুটো টেম্পারেচার, হাই টেম্পারেচার হচ্ছে 305 কেলভিন এবং লো টেম্পারেচার হচ্ছে 260 কেলভিন। তাহলে রেফ্রিজারেশন সিস্টেমের কপ আমরা জানি, রেফ্রিজারেশন সিস্টেমে আউটপুটে আমরা লো টেম্পারেচার পাই, তাহলে লো টেম্পারেচার 260 আর নিচে ওয়ার্ক ডান 305 - 260, এবং এখান থেকে 5.78 পেয়ে গেলাম। এরপরে হিট পাম্পের ক্ষেত্রে আমরা বের করতে পারি, হিট পাম্পে আমরা হট টেম্পারেচার পাই, এই জন্যে হটটা 305 উপরে বসালাম এবং নিচে দুটো ডিফারেন্স, এ থেকে 6.78। এবং হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানটা পেয়ে থাকি এবং আমরা ইনপুটে দিয়ে থাকি হিট, অর্থাৎ গরম। তাহলে ওয়ার্ক ডান উপরে দুটো টেম্পারেচার ডিফারেন্স 305 - 260 এবং গরম 305 নিচে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা 0.147 অর্থাৎ 14.7% এফিসিয়েন্সি পেলাম। এই সমস্ত জায়গায় কপ ব্যবহার করা হয়, কেননা ভ্যালু 1-এর ওপরে, আর ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি টার্মটাই বেশি যায়, কেননা এখানে ভ্যালু 1-এর নিচে। এ পর্যায়ে আমরা এয়ার কন্ডিশনিংয়ের ডিফারেন্ট টাইপস দেখব। এয়ার কন্ডিশনিং বলতে আমরা কি বুঝি তা একটু ডেফিনেশন আকারে যদি জানতে চাই, তাহলে এয়ার কন্ডিশনিং হচ্ছে এমন একটি সিস্টেম যা এয়ারকে কন্ট্রোল করবে, একটা ইনডোর এনভায়রনমেন্ট বা ইন্টারনাল এনভায়রনমেন্টের এয়ারকে কন্ট্রোল করবে কমফোর্ট কন্ডিশন তৈরি করার জন্য, অর্থাৎ এটা টেম্পারেচার, হিউমিডিটি, ভেন্টিলেশন বা ফিল্ট্রেশন এবং মোশন অফ এয়ারকে কন্ট্রোল করবে বা ট্রিট করবে। তাহলে এয়ার কন্ডিশনিংয়ের টেম্পারেচার কন্ট্রোল করা হয় নর্মালি রেফ্রিজারেশন সিস্টেমের মাধ্যমে, হিউমিডিটি কন্ট্রোল রেফ্রিজারেশন সিস্টেমের মাধ্যমে করা হয়, বাতাসে পানির পরিমাণ বাড়ানো বা কমানো। এর একটি সাধারণ উদাহরণ দিলে দেয়া যাবে, আমরা যদি একটি আরসি কোলা বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল রুমে রেখে দিই, তাহলে দেখা যায় এর চারপাশে পানি জমে গেছে। এর চারপাশে পানি কোত্থেকে আসলো? নিশ্চয়ই বাতাসে যে পানিগুলো ছিল সেগুলো কনডেন্সড হয়ে এর চারপাশে জমে গেছে। তাহলে আমরা একটা ইনডোর এনভায়রনমেন্টে যদি এরকম অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের ক্যান আমরা রেখে দিই, তাহলে কি হবে? সেই ইনডোর এনভায়রনমেন্টের বাতাসের হিউমিডিটি অর্থাৎ বাতাসে পানির পরিমাণ কমে যাবে। এভাবে কন্ট্রোল করা যেতে পারে। আর ক্লিনলিনেস করার জন্য ফিল্টার ব্যবহার করা যেতে পারে, এবং মোশনের জন্যে ফ্যান ব্যবহার করা যেতে পারে। এবং এয়ার কন্ডিশনিংয়ের অ্যাপ্লিকেশন আমরা এর আগে দেখেছি, বাট দুটো মেজর ক্যাটাগরিতে এয়ার কন্ডিশনিং ব্যবহার হয়। একটি হচ্ছে হিউম্যান কমফোর্ট, মানুষের কমফোর্টের জন্য, এবং অন্যটি হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোল বলতে টেক্সটাইল প্রিন্টিং, কম্পিউটার রুম বা সার্ভার রুম, মেডিকেল ফ্যাসিলিটি, এসব ধরনের ডিভাইসে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে।
এয়ার কন্ডিশনারের টাইপস বিভিন্নভাবে আলোচনা করা যায়, বাট আমরা কমার্শিয়ালি দেখব। প্রথমত বলবো উইন্ডো এয়ার কন্ডিশনার, এরপর স্প্লিট এয়ার কন্ডিশনার, প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনার। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার হচ্ছে এই ধরনের এয়ার কন্ডিশনার জানালাতে লাগানো থাকে। প্রথমে বলে নেওয়া ভালো, এয়ার কন্ডিশনিংয়ের 4টি মেজর ইকুইপমেন্ট রয়েছে: কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর এবং এক্সপ্যানশন ভালভ। এর মধ্যে ইভাপোরেটর অংশটি শুধুমাত্র রুমের ভেতরে থাকে, আর কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ এগুলো রুমের বাহিরে থাকে। তো উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের কমপ্লিট বক্সটি রুমের ভেতরে উইন্ডোর মতো করে লাগানো থাকে, ঠিক এরকম। এটি একটি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার। এর দুটি অংশ রয়েছে। এই সামনের যে অংশটি তা হচ্ছে ইভাপোরেটরের অংশ, এবং পেছনের যে অংশটি তা হচ্ছে কন্ডেন্সারের অংশ। কন্ডেন্সার, কম্প্রেসর এবং এক্সপ্যানশন ভালভের অংশ। এই সামনের অংশটি রুমের ভেতরে ঢোকানো থাকে না, লাইক দিস ওয়ে, যে সামনের অংশটি রুমের ভেতরে ঢোকানো থাকে, অংশটি ঠান্ডা দেয়, এবং পেছনের যে কন্ডেন্সার অংশ বা কম্প্রেসর অংশ এগুলো রুমের বাইরে থাকে। এবং উইন্ডোর মধ্যে নর্মালি উইন্ডো কেটে এই ধরনের এয়ার কন্ডিশনার লাগানো থাকে। এই ধরনের এদেরকে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার বলা হয়। বাট আমরা যে সমস্ত এয়ার কন্ডিশনার ব্যবহার করে থাকি, এ ধরনের এয়ার কন্ডিশনার শুধুমাত্র টেম্পারেচারকেই কমায়। আমাদের দেশের এয়ার কন্ডিশনারগুলো বা শীতপ্রধান দেশের এয়ার কন্ডিশনারগুলো টেম্পারেচারকে শুধুমাত্র বাড়ায়। বাট অন্যান্য যে প্রপার্টিগুলো ছিল, যে মোশনকে কন্ট্রোল করা, ফিল্টার করা, সব ধরনের এয়ার কন্ডিশনারে এ ধরনের ফ্যাসিলিটি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সেন্ট্রাল টাইপ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে বা প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ফিল্টারিং বা মোশন অফ এয়ার বা হিউমিডিটি এগুলো কন্ট্রোল করা হয়ে থাকে। এবং নর্মাল এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে উইন্ডো টাইপ বা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচার এবং হিউমিডিটি এখানে কন্ট্রোল করা হয় না, অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। তাহলে আমরা যা দেখছিলাম, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের একটি অংশ সামনের অংশটি রুমের ভেতরে থাকে, এবং উইন্ডো কেটে নর্মালি এই ধরনের এয়ার কন্ডিশনারকে বসানো হয়ে থাকে। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের এটি হচ্ছে ভেতরের অংশ, যা উইন্ডো কেটে ভেতরে ঢোকানো হলো, এবং এই অংশটি হচ্ছে বাইরের। ভেতরের এই অংশটি হচ্ছে ইভাপোরেটর। এখানে আবার কন্ট্রোলিং সিস্টেমও রয়েছে, যা দিয়ে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি বা রিমোটের সাহায্যে। এবং কন্ডেন্সার, কম্প্রেসর এবং এক্সপ্যানশন ভালভ, এই 3টি অংশ বাইরে রয়েছে। এছাড়াও আমরা বেশিরভাগ যে ধরনের এয়ার কন্ডিশনার ব্যবহার করে থাকি তা হচ্ছে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের 2টি অংশ, একটি হচ্ছে ইনডোর অংশ এবং অন্যটি হচ্ছে আউটডোর অংশ। আউটডোর অংশের মধ্যে থাকে কম্প্রেসর, কন্ডেন্সার এবং এক্সপ্যানশন ভালভ, এবং ইনডোর অংশের মধ্যে থাকে শুধুমাত্র ইভাপোরেটর। এটি একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। এ হচ্ছে বাহিরের অংশ বা আউটডোর অংশ। এর মধ্যে কম্প্রেসর, কন্ডেন্সার এবং এক্সপ্যানশন ভালভ থাকে, এবং ইনডোর যে অংশ সেই অংশটির মধ্যে শুধুমাত্র ইভাপোরেটর থাকে। ইভাপোরেটরের ভেতরে কয়েল থাকে, ঠান্ডা কয়েল, যার মধ্যে দিয়ে ঠান্ডা রেফ্রিজারেন্ট পাস হবে, এবং বাতাস এক পাশ দিয়ে ঢুকবে এবং আরেক পাশ দিয়ে বের হবে, এবং অংশটা রুমের মধ্যেই থাকে। আমরা যদি সেট আপ অবস্থায় দেখি, তাহলে যে বাহিরের অংশ এবং এই রেফ্রিজারেন্ট যাওয়ার লাইন, এবং এটা হচ্ছে ভেতরের বা ইনডোর অংশ। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়ে থাকে। বাট একটি ডুপ্লেক্স বাড়ি বা একটা ফ্লোরের জন্যে যদি এয়ার কন্ডিশনিং করা হয়, তাহলে স্প্লিট টাইপ ব্যবহার করা হলে প্রত্যেক রুমের জন্য একটি করে স্প্লিট এয়ার কন্ডিশনার বা একটি রুমের জন্য 2টি করে স্প্লিট এয়ার কন্ডিশনার, সেক্ষেত্রে একটি ফ্ল্যাটের যদি আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম করতে চাই, অর্থাৎ একটি ফ্ল্যাটে যদি 4টি ইউনিট থাকে, তাহলে 4টি ইউনিটের জন্য এয়ার কন্ডিশনিং সিস্টেম করতে গেলে স্প্লিট টাইপ যদি লাগাতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো 10-15টা এয়ার কন্ডিশনার লাগবে। ওই সমস্ত ক্ষেত্রে প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার ব্যবহার করা সুবিধাজনক। এনিওয়ে, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার এ ধরনের কটেজ টাইপও হয়ে থাকে, অর্থাৎ সিলিং টাইপ। সিলিংয়ে লাগানো থাকবে, এটা রুমের ভেতরের অংশ, এবং বাইরের অংশটা দেখতে ঠিক আগের মতো এরকমই, এবং ভেতরের অংশটা এরকম সিলিং টাইপও থাকে। এটি হচ্ছে ইভাপোরেটর অংশ। এবং প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার একটি ফ্ল্যাটের সম্পূর্ণ 4টি ইউনিট অথবা একটি ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে সুইটেবল। এই সমস্ত প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে একটি প্যাকেজের মধ্যেই সবগুলো অংশ থাকে: কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, কয়েল, এক্সপ্যানশন ভালভ, সব কিছুই। এখানে শুধুমাত্র ডাক্টের মাধ্যমে বাতাসকে নিয়ে আসা হয়, এবং সে বাতাসকে ইভাপোরেটরের সংস্পর্শে ঠান্ডা করে আবার সাপ্লাই করা হয়। তাহলে এখানে ডাক্টের ব্যবহার রয়েছে, এবং বাতাস রিটার্ন করার জন্য রিটার্ন ডাক্ট এবং সাপ্লাই করার জন্য সাপ্লাই ডাক্ট ব্যবহার করা হয়। এ ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ফিল্টারও থাকে। বাইরের বাতাস ঢোকানো হয় এবং বাইরের বাতাস
ভেতরের বাতাসের সাথে মিশ্রণ ঘটানো হয় এবং ফিল্টার করে সেই বাতাস ঢোকানো হয় এবং এ ধরনের এয়ার কন্ডিশনারের অন্য প্রপার্টি অর্থাৎ এয়ারের মোশন তাও কন্ট্রোল করা হয় এবং তার সাথে হিউমিডিটিও কন্ট্রোল করা হয়। প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার এই ধরনের হয়ে থাকে দেখতে অনেকটা। উপরের অংশটা ইভাপোরেটর অংশ এবং নিচের যে অংশটা তা হচ্ছে কনডেন্সার অংশ বা কম্প্রেসর অংশ। আর যদি এর চেয়েও বড় কোনো জায়গায় এয়ার কন্ডিশনার দরকার হয়, ফর এক্সাম্পল একটি সম্পূর্ণ বিল্ডিং অথবা বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক এই ধরনের বড় শপিং মল যদি এয়ার কন্ডিশনিং করা দরকার হয়, তাহলে প্যাকেজ টাইপের চেয়ে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বেশি সুইটেবল। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে আবার দু ধরনের রয়েছে, একটিকে বলে ডাইরেক্ট এক্সপ্যানশন এবং অন্যটি হচ্ছে চিল্ড ওয়াটার। চিল্ড ওয়াটার হচ্ছে প্রথমে পানিকে ঠান্ডা করা হয় এবং সেই ঠান্ডা পানিকে বিভিন্ন ফ্লোরে সাপ্লাই করা হয় ইভাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে এবং সেখানে ঠান্ডা করা হয়। এনিওয়ে আমরা এই ব্যাপার নিয়ে কনসার্ন না, আমরা শুধুমাত্র দেখব যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা কীভাবে কাজ করে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে একটি আলাদা মেশিন রুম থাকে, সেই মেশিন রুমে এয়ার কন্ডিশনিংয়ের সমস্ত ইকুইপমেন্ট থাকে এবং সেখানে ইভাপোরেটর কয়েলও থাকে। সেই ইভাপোরেটর কয়েল থেকে রুম থেকে বাতাস নিয়ে আসা হয়, বাতাস নিয়ে এসে ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে টাচ করিয়ে এরপরে রুমে আবার সাপ্লাই করা হয়। এ ধরনের ক্ষেত্রে একটি সাপ্লাই ডাক্ট থাকে এবং একটি রিটার্ন ডাক্টও থাকে। এটা অনেকটা প্যাকেজ টাইপের মতোই হয়ে গেল, বাট প্যাকেজ টাইপের যে পার্থক্য হচ্ছে প্রত্যেকটি ফ্লোরেই এ ধরনের আলাদা করে ইভাপোরেটর সিস্টেম বা ইভাপোরেটর কয়েল থেকে থাকে বা এয়ার হ্যান্ডলিং ইউনিট বলে, এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে থাকে প্রত্যেকটি ফ্লোরেই। এবং এদের মেইন একটি অংশ থাকে যা নর্মালি ছাদে বসানো থাকে বা মেশিন রুমে বসানো থাকে। এখানে চিল ওয়াটার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম দেখানো হয়েছে, যেখানে পানিকে প্রথমে ঠান্ডা করা হয়, এরপরে সেই ঠান্ডা পানিকে বিভিন্ন ফ্লোরে নিয়ে গিয়ে এয়ার হ্যান্ডলিং ইউনিটের মধ্যে যে ইভাপোরেটর থাকে সেই ইভাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে পাস করানো হয় এবং এক পাশে বাতাস দেওয়া হয়, সেই বাতাস অ্যাকচুয়ালি রুমে সাপ্লাই করা হয়। এখানে দেখানো হচ্ছে চিলার, সেই চিলার থেকে ঠান্ডা পানি আমরা বাম পাশের ফিগারটা দেখতে পারি যে বিভিন্ন ফ্লোরে, একটি দুটি তিনটি চারটি ফ্লোর এখানে দেখানো হচ্ছে, প্রত্যেকটি ফ্লোরে এই ঠান্ডা পানিকে সাপ্লাই করা হয় এই এয়ার হ্যান্ডলিং অর্থাৎ HU এয়ার হ্যান্ডলিং ইউনিট অংশের ইভাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে। এবং এই প্রত্যেকটা ফ্লোরেই ঠান্ডা পানিকে সাপ্লাই করার মাধ্যমে এখানে বাতাসকে ঠান্ডা করা হয় এবং রুমে ঠান্ডা বাতাস সাপ্লাই হয় এবং তা আবার গরম হয়ে রিটার্ন হয়ে সে বাতাস আবার ইভাপোরেটর সংস্পর্শে এসে ঠান্ডা হয়। বাট অরিজিনাল যে রেফ্রিজারেশন সিস্টেম তা কিন্তু একটি প্ল্যান্ট রুমেই থেকে থাকে বা মেশিন রুমে থেকে থাকে, আর প্রতি ফ্লোরে শুধুমাত্র এয়ার হ্যান্ডলিং ইউনিট অংশটুকু থাকে। আমরা পরবর্তী ফিগার দেখলে আরও ভালো দেখতে পাবো। এবং এখানে একটি এয়ার হ্যান্ডলিং ইউনিট দেখানো হয়েছে, যে এয়ার হ্যান্ডলিংয়ের এই অংশটি হচ্ছে ইভাপোরেটর, যার মধ্যে দিয়ে ঠান্ডা পানি ফ্লো হতে পারে বা সরাসরি রেফ্রিজারেন্টও ফ্লো হতে পারে, এবং এই অংশটি হচ্ছে ব্লোয়ার বা ফ্যান, যা বাতাস দিবে, অর্থাৎ বাতাস এক পাশ দিয়ে পাস করবে, ইভাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে বাতাস টাচ লেগে যাবে, হয়তো এ পাশ দিয়ে বাতাস আসবে এবং সে বাতাস টাচ লেগে এখান দিয়ে বের হয়ে যাবে এবং এই বাতাসকে রুমে সাপ্লাই করা হবে। আমরা ফ্লোর প্ল্যান দেখলে আরও বেশি ক্লিয়ার হবে ব্যাপারটি। এই অংশটিকে বলা হয় এয়ার হ্যান্ডলিং ইউনিট, যা প্রত্যেক ফ্লোরেই থাকে। এটা হচ্ছে একটি ফ্লোর প্ল্যান, যে ফ্লোর প্ল্যানে সাপ্লাই ডাক্ট দেখানো হচ্ছে। সাপ্লাই ডাক্ট এই অংশগুলো হচ্ছে ডিফিউজার, যে প্রত্যেকটি রুমে সাপ্লাই করা হচ্ছে ডিফিউজারের মাধ্যমে। এই ফিগার আরও ভালো দেখানো হচ্ছে, দুটি ডাক্ট দেখানো হচ্ছে, একটি সাপ্লাই ডাক্ট এবং অন্যটি রিটার্ন ডাক্ট। এই ক্রসওয়ালা অংশগুলো হচ্ছে সাপ্লাই ডাক্ট এবং অন্য অংশ হচ্ছে রিটার্ন ডাক্ট। এবং এই সাপ্লাই ডাক্টে বা রিটার্ন ডাক্টে বাতাস সাপ্লাই করার জন্য এয়ার হ্যান্ডলিং ইউনিট অংশগুলো ব্যবহার হয়ে থাকে। এখানে দেখানো হচ্ছে যে অংশটি হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট, সেই এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে সাপ্লাই করা হচ্ছে বিভিন্ন রুমে ডিফিউজারের মাধ্যমে সাপ্লাই করা হচ্ছে। ফর এক্সাম্পল এটা শপিং মল হলে তাহলে কোনো একটা ফ্লোরের বিভিন্ন দোকানে ডিফিউজারের মাধ্যমে সাপ্লাই করা হচ্ছে এবং রিটার্ন করা হচ্ছে অন্য একটি অংশের মাধ্যমে। এখানে এয়ার হ্যান্ডলিং ইউনিটটি রয়েছে, যার ফিগার একটু আগেই দেখানো হলো। এটি একটি ডায়াগ্রাম, শুধুমাত্র সবুজ এবং লাল লাইনের মাধ্যমে ডাক্টের ডায়াগ্রাম দেখানো হয়েছে। এবং একটু 3D ফিগার যদি আমরা দেখি, এই অংশটা হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট এবং এই বাড়িটির বিভিন্ন রুমে ডাক্ট হয়ে ডিফিউজারের মাধ্যমে ঠান্ডা এয়ারকে সাপ্লাই করা হচ্ছে এবং যেই ঠান্ডা এয়ারের প্রেশার তৈরি হচ্ছে এই ব্লোয়ার বা ফ্যানের মাধ্যমে, যে অংশটি এই এয়ার হ্যান্ডলিং ইউনিটের ভেতরেই লাগানো রয়েছে। এবং এর রেফ্রিজারেশন সিস্টেম অংশটি অন্য কোনো রুমে অর্থাৎ কোনো মেশিন রুমে রয়েছে।
এখানে সাইড ভিউ দেখানো হয়েছে সাপ্লাই এবং রিটার্ন ডাক্টের, এবং নিচে মেশিন রুমের অংশটি দেখানো হয়েছে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের আলোচনা আজ এ পর্যন্তই। আমরা খুব বেশি আলোচনা করিনি, মোটামুটি সাধারণ আলোচনা করেছি, কেননা এর বেশি আলোচনা করার জন্যে যথেষ্ট সময় আমাদের নেই, এবং অফলাইন ক্লাস থাকলে আমরা হয়তো আরও ডিটেইল কিছু আলোচনা করতাম, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিতাম। এনিওয়ে, আমাদের অনলাইন ক্লাসের আজই সমাপ্তি। এরপরে আমরা ফাইনাল এক্সামে অ্যাসাইনমেন্ট দিব, বাট সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে গুগল ক্লাসরুম অ্যাড হতে হবে। গুগল ক্লাসরুমের মাধ্যমে আমি অ্যাসাইনমেন্ট দিব এবং সেখানেই সাবমিট করতে হবে। এই জন্য প্রত্যেকে অনুরোধ করছি, সবাই গুগল ক্লাসরুমে তোমরা অ্যাড হয়ে যাও, এবং সেখান থেকে সাপ্লাইড অ্যাসাইনমেন্ট আমরা হয়তো আগামী 1-2 দিনের মধ্যে অ্যাসাইনমেন্টটি তোমাদের দিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে গুগল ক্লাসরুমে খুব দ্রুত জমা দিয়ে দাও এবং তোমাদের গ্রেডিং কমপ্লিট করো। সে পর্যন্ত সবাই এই করোনা লকডাউনে বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা কামিয়াব হোক সে দোয়া করছি। আসসালামু আলাইকুম।